গভীর অন্ধকারে গভীর অন্ধকারের হাতছানি সিরিজের পরবর্তী গল্প নিয়ে হাজির আমি ববিন। আজকের গল্প রহস্যময় সেই রিভলভার। গল্পটি লিখেছেন শ্রী সুজিত কুমার সেনগুপ্ত। গল্পটি আমরা সংগ্রহ করেছি বাংলার সেরা রহস্য গল্প বইটি থেকে। মৌলালি একটুখানি ছাড়লেই সার্কুলার রোডের ওপর বিশাল সেন্ট জেমস জোড়া গির্জা নিশ্চয়ই অনেকের দেখা। অপূর্ব কারুকার্যমণ্ডিত পুরনো আমলের গির্জা, একপাশে পাঁচিল দেওয়া বিস্তৃত সমাধিক্ষেত্র, আরেকদিকে সবুজ ঘাসের গালচে দেওয়া মাঠ। চমৎকার। প্রধানত রোববার সকাল বিকেলে ভিড়ের চাপ বেশি, অন্যান্য দিনে লোকজনের আসা যাওয়া কম। যদিও আমি খ্রিশ্চান নই, তবুও সপ্তাহে অন্তত একবার ঘন্টা দেড় দুয়ের মতো বিকেলের গির্জার নিরিবিলি এলাকায় ঘুরে আসে। বেশ লাগে। সাধারণত ঘোরাফেরা করি সমাধিক্ষেত্র ও তার লাগোয়া সবুজ মাঠে, যেখানে শুভ্র ফুলের মৃদু সুগন্ধ মনকে উন্মনা করে তোলে। আমার একটি অ্যালোপ্যাথিক ওষুধ বিক্রির দোকান আছে তালতলায়। দোকান ছোট হলেও বেশ চালু। ওষুধপত্রের স্টক ভালো। নিজে অধিকাংশ সময় দোকানে বসি, দুজন কর্মচারীও আছেন। বাবা মাকে নিয়ে থাকি সিংহি বাগান সিআইটি বিল্ডিংয়ের ফ্ল্যাটে। দোকান বন্ধ করে হিসেবপত্র মিলিয়ে বাড়ি ফিরতে রাত্রির হয়ে যায় অনেক, তাই রোজ বাড়ি ফেরার সম্ভব হয় না। সপ্তাহে 3 দিন আমি দোকানেই থাকি। রাত্রিরে ওখানেই ঘুমোই। টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে আসে বাড়ির ছোকরা চাকর। মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বাড়ি ফিরি অপেক্ষাকৃত সকাল সকাল, মানে রাত 10টা নাগাদ। আর রোববার তো দোকান বন্ধ। সেন্ট জেমস গির্জাতে মিস্টার স্ট্যানলি হপকিন্সের সঙ্গে আমার পরিচয়। উনি প্রায় উপাসনা করতে আসতেন, কখনো একা, কখনো স্ত্রী ছেলে মেয়ে নিয়ে। যেদিন একা আসতেন সেদিন উপাসনা সেরে অমনি চলে যেতেন না। আমার মতো খানিকক্ষণ হাঁটাচলা করতেন তিনি নিরিবিলিতে। প্রথম কয়েকদিন চোখাচোখি হওয়ার পর ভাবছিলাম যেচে আলাপ করব কি না। এমনি এক সন্ধেতে তিনি নিজেই আমাকে গুড ইভিনিং জানিয়ে কথা শুরু করলেন। ওর নামটি খুব জাঁকালো হলেও লোকটি সাদাসিধে ও নিরীহ। শান্ত সৌম্য চেহারা, সুদর্শনই বলা যায়। বয়স 40-41, দোহারা গরম, স্বাস্থ্য ভালো। খুব ফর্সা নন, তামাটে রং, তবে কিনা একটু লালচে ঘেঁষা। চোখের তারা হালকা নীল, মাথার চুল ঈষৎ বাদাম। জামা কাপড় একেবারে সাধারণ, তবে রীতিমতো ফিটফাট, পরিষ্কার পরিচ্ছন্ন। উনি অ্যাংলো ইন্ডিয়ান। চোস্ত ইংরেজিতেই আলাপ শুরু করেছিলেন। তারপর প্রাণ খোলা হেসে সাবলীল বাংলা ভাষায় আমাকে বললেন, আসুন তো বাংলায় কথা বলা যাক। আমার মাতৃভাষা যদিও ইংরেজি, কিন্তু আমার জন্ম, লেখাপড়া সবকিছু কলকাতায়। বাংলা ভালোই জানি। তাছাড়া আমার স্ত্রীও বাঙালি খ্রিশ্চান। মিস্টার স্ট্যানলি হপকিন্স অতিশয় ভদ্র ব্যক্তি, কথাবার্তা যথেষ্ট মার্জিত। কিছুদিনের মধ্যেই তার সঙ্গে আমার আলাপ ধীরে ধীরে জমে উঠল। আমি 3 দিন তার বাড়ি গিয়েছিলাম। তিনিও কয়েকবার এসেছিলেন আমার ওষুধের দোকানে। এন্টালির পেছনে নিউ সিআইটি রোডে একটি 2 কামরার ফ্ল্যাটে তার বাস। স্ত্রী এবং 2টি ছোট্ট ছেলে মেয়ে। স্ত্রী বড় ভালো মানুষ,
শান্ত স্বভাব, নিতান্ত আপনজনের মতো ব্যবহার করলেন আমার সঙ্গে। হপকিন্স একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। সাধারণ মধ্যবিত্ত পরিবার বলতে যা বোঝায় ঠিক তাই। বাইরের ঘরে একটি সুন্দর পিয়ানো আছে। এছাড়া ঘরে দামি আসবাবপত্র তেমন কিছু না থাকলেও বেশ ছিমছাম সাজানো। সোনালি ফ্রেমে বাঁধানো মা মেরির কোলে শিশু যিশুর চমৎকার এক অয়েল পেন্টিং। হপকিন্সের সঙ্গে একদিন চা খেতে খেতে ওর পারিবারিক ইতিহাস শুনলাম। ওর পূর্বপুরুষ ছিলেন খাস ইংরেজ। তিনি তদানীন্তন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরে হিসেবে কলকাতায় আসেন 1815 খ্রিস্টাব্দে। তার স্ত্রীও ছিলেন খাঁটি ইংরেজ। ওদের নাতি বড় হয়ে বিয়ে করেন এক এদেশি মেয়ে এবং তার বংশধরের। ক্রমেই এদেশের সমাজেও আরও মিশে যান। স্ট্যানলি হপকিন্সের গায়ের রং ও মাথার চুলের কথা আগেই বলেছি। ওদের মিষ্টি ছেলে মেয়ে দুটি কিন্তু বাবার চেহারার ওই বৈশিষ্ট্য পায়নি। তাদের রং বাঙালি মায়ের মতো উজ্জ্বল শ্যাম, মাথার চুলও কালো। অবশ্য বাবার চেহারার একটা বৈশিষ্ট্য রয়ে গেছে, ভাই বোন দুজনেরই চোখের তারা হালকা নীল। কথায় কথায় জিজ্ঞেস করলাম, আপনার পূর্বপুরুষের কোনো স্মৃতিচিহ্ন আছে? উনি মৃদু হেসে আলমারি খুলে একটি চৌকো লোহার বাক্স বার করে আনলেন এবং সেটি খুলে যা দেখালেন তাতে আমি একেবারে অবাক। বৃহৎ আকারের এক রিভলভার। আজকাল যে আকৃতির রিভলভার দেখি তার প্রায় ডবল। নল লম্বা, বাঁটও বড়, ইস্পাতের তৈরি, চকচকে কালো রং। বাঁট এবং নলের ওপর এনগ্রেভ করে খুব সুন্দর চিত্র বিচিত্র কারুকাজ। ট্রিগারের কাছে এবং বাঁটের লাল সবুজ কয়েকটি পাথর সেট করা। হপকিন্স বললেন ওগুলো নাকি চুনি ও পান্না। সব মিলিয়ে এমন সুন্দর গঠন যে আমি হাঁ করে দেখতে লাগলাম। রীতিমতো ভারী। আমার মনে হলো কিলো দুয়েক হতে পারে। বাঁটে খোদাই করা তারিখ 1862 খ্রিস্টাব্দ, মানে অনেক বছর আগেকার। হপকিন্স বললেন, চমৎকার জিনিসটা, বড্ড ভারী অবশ্য। তা সে সময় আগ্নেয়াস্ত্রের ওজন আজকালের চেয়ে একটু বেশি হতো। তখনকার দিনের লোকের গায়ে শক্তিও তো বেশি ছিল। তারা ভারী অস্ত্র ব্যবহার করতে অভ্যস্তও ছিলেন। তাছাড়া এ রিভলভার শখ করে তৈরি করান, তাই সেকালের অনুপাতে একটু বড়। অত আগের জিনিস এখনো এমন চকচক করছে কি করে? বাবা ঠাকুরদা, তারও বাবা নিয়মিত কলকবজা মুছে সাফ রাখতেন। আমিও সেইভাবেই রাখি। কত দাম হবে এখন? আগ্নেয়াস্ত্র হিসেবে তেমন নয়, তবে পুরনো দুষ্প্রাপ্য জিনিস হিসেবে এর অনেক দাম। ওর গায়ে যে সুন্দর চিত্র বিচিত্র নকশা ও কিছু দামি পাথর রয়েছে, এসব দেখে অতীতে এবং বর্তমানেও কেউ কেউ কিনতে চেয়েছিলেন। আমরা রাজি হইনি। এক কিউরিও সংগ্রহকারী এই তো কিছুদিন আগে 6,000 টাকা অবধি দাম দিতে চেয়েছিলেন। আচ্ছা, এটা দিয়ে কি গুলি চালানো যায়? গুলি চালানো যায় কিনা জিজ্ঞেস করছে? খুব ভালো চালানো যায়। কলকবজা সব ঠিক আছে, তবে বেশি ভারী বলে এক হাতে তুলে লক্ষ্য স্থির রেখে ফায়ার করাটা একটু মুশকিল।
দু হাতে তুলে ট্রিগার টিপতে হয়। রিভলভার ভারী হওয়ায় বুলেটের ভেলোসিটি বেশ বেশি, আওয়াজও বেশ জোর। প্রচলিত সাধারণ মানের কার্তুজেই কাজ চলে যায়। আপনি বলতে চাইছেন সাধারণ রিভলভারের চেয়ে এর শক্তি খানিকটা বেশি? হ্যাঁ, ঠিক তাই। আপনার লাইসেন্স আছে? মানে চালিয়েছেন এই রিভলভারটা? হ্যাঁ, পারিবারিক লাইসেন্স বরাবর আছে। আর আমি অল্প বয়সে ছোটখাটো শিকার করতে গিয়ে দু হাতে ধরে এটি চালিয়েছি বই কি। বাবাও শিকারে গিয়ে কখনো কখনো ব্যবহার করেছেন। তারপর মা বাবার মৃত্যুর পর 12 বছর কেটে গেছে। এই দীর্ঘকাল আগ্নেয়াস্ত্রটি ব্যবহারের প্রয়োজন দেখিনি। তবে যথারীতি মধ্যে মধ্যে খুলে নাড়াচড়া করি, সাফসূত্র রাখি। রিভলভারটির গায়ে আলতো হাত বুলোচ্ছি, হঠাৎ হপকিন্স একটু অপ্রস্তুত হেসে বললেন, নির্দোষ নিরীহ মানুষের অকারণ রক্তপাত কখনো করেনি এ রিভলভার। আপনি হয়তো ভাবছেন আমার পূর্বপুরুষেরা নিরীহ ভারতবাসীকে। আমি বললাম, না না না, আমি তা ভাববো কেন? সাহেব হলেই তিনি অত্যাচারী হবেন এ ধরনের নির্বোধ মতবাদে আমি বিশ্বাস করি না। কথা শুনে হপকিন্সের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, ব্যাপার হলো এই, আমার যে পূর্বপুরুষ 1862 খ্রিস্টাব্দে এটি তৈরি করান, তিনি খুব সদাচারী সাধু প্রকৃতির ছিলেন। তিনি নাকি বলতেন এ রিভলভার অন্যায়ের বিরুদ্ধে লড়বে, পাপকে বিনষ্ট করবে, সাহস আনবে অসহায়ের বুকে। কখনো যেন অস্ত্রটি অন্যায় কাজে ব্যবহৃত হয়ে কলুষিত না হয়, সেই আদর্শই আমাদের বংশে চালু হয়ে গেছে। কোনো অন্যায় কাজে রিভলভারটি কেউ ব্যবহার করেননি। আমার বাবা, দাদু অস্ত্রটির বিশেষ শক্তি সম্বন্ধে নিঃসন্দেহ ছিলেন, যদিও তারা নিজেদের জীবনে তেমন বিশেষ কিছু ঘটতে দেখেননি। মানে সংস্কার আর কি। যাই হোক, রিভলভারটির বিশেষ গুণাগুণ আমি বিশ্বাস না করলেও পূর্বপুরুষেরা যেহেতু এটি পবিত্র বলে বিশ্বাস করতেন, তাই জিনিসটি আমারও খুব প্রিয়। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। রোববারের এক সকালে হপকিন্সের ফ্ল্যাটে গিয়ে দেখি ওর মুখ খুব ভীষণ। ও স্ত্রীর মুখও শুকনো, গলা ভার। ওকে আমি দিদি বলে ডাকি। আমাকে দেখে দিদির মুখ হাসিতে ভরে গেল। হপকিন্সের পাশে বসে বললাম, কিছু ঘটেছে বলে মনে হচ্ছে, কি ব্যাপার? হপকিন্স একটুক্ষণ চুপ করে থেকে বললেন, কিছুদিন যাবৎ মানসিক অশান্তির মধ্যে আছি। বছর দুয়েক হলো সিআইটি রোডের ফ্ল্যাট বাড়িতে এসেছি। তার আগে থাকতাম ইলিয়ট রোডের একটা প্রকাণ্ড ভাড়া বাড়িতে। ভাড়াটে অনেক, তবে বেশ ঘরোয়া পরিবেশ। নিজেদের মধ্যে বোঝাপড়া সম্প্রীতি ছিল। ইলিয়ট রোডের বাড়ি খুব পুরনো হয়ে যাওয়ায় বাড়িওয়ালা ভেঙে ফেলে, তাই এখানে এসেছি। মুশকিল হলো এখানকার প্রতিবেশীরা আমাদের ঠিক পছন্দ করছেন না। হপকিন্সের কথা শুনে আমার খুব খারাপ লাগলো। কিছুদিন পরে এক সন্ধ্যায় আমার ওষুধের দোকানে এলেন হপকিন্স। তখন খদ্দেরদের ভিড় তেমন ছিল না। ওকে কাউন্টারের মধ্যে বসিয়ে কফি আনালাম। বললাম, কি খবর বলুন। ওর আগের বিমর্ষ ভাব দেখলাম অনেকটা কেটেছে। বিনা ভূমিকায় হাসি মুখে বললেন, ঠিক করে ফেলেছি, অস্ট্রেলিয়ায় গিয়ে সেটেল করব। সে কি মশাই? আপনি তো জানেন কত
কয়েক বছর ধরে ভারতের বহু অ্যাংলো ইন্ডিয়ান অস্ট্রেলিয়ায় চলে গিয়ে পাকাপাকি থাকার ব্যবস্থা করেছেন। এতকাল আমি তা করিনি, কিন্তু এবার চেষ্টা চরিত্র করে খোঁজ খবর নিয়ে জানলাম ওখানে যেতে খুব একটা অসুবিধে হবে না। কলকাতার পাট চুকিয়ে চলে যাবেন চিরকালের মতো? তাছাড়া গতান্তর কি? কলকাতাকে অবশ্য খুব ভালোবাসি, কিন্তু পাড়ার লোক যখন আমাদের চায় না তখন তো চলে যাওয়াই ভালো। স্ত্রী ছেলে মেয়েদের অবশ্য যেতে মোটেই ইচ্ছে নেই, ওদের মন খুব খারাপ, কিন্তু ওদের আমি বুঝিয়ে রাজি করাবো। মাস দেড়েকের মধ্যে রওনা হতে পারবো আশা করছি। দিন 10 বাদে বিকেলে আবার আমার দোকানে এলেন হপকিন্স, হাতে একটা কাগজে মোড়া বাক্স। দিনটা স্পষ্ট মনে পড়ে, সোমবার। উনি এসেই বললেন, একটা প্রাইভেট কথা আছে আপনার সঙ্গে, খুব দরকার। কাউন্টারের মধ্যে একটু ঘেরা জায়গা আছে, ওকে সেখানে নিয়ে বসাতে উনি হাসি মুখে বললেন, অস্ট্রেলিয়া চলে যাওয়ার ব্যবস্থা পাকা। আজ 20শে সেপ্টেম্বর, সামনের মাসে এই তারিখেই যাত্রা করব। এদিকের কেনাকাটি বিলি ব্যবস্থা করেছি কিছু কিছু। কথাটা শুনে আমার মুখ কালো হয়ে গেল। হপকিন্স এবার একটু ইতস্তত করে বললেন, মুশকিল হয়েছে টাকার ব্যাপারে। আমার নগদ 1800 টাকা চাই ইমিডিয়েটলি, কিন্তু আপাতত হাতে বাড়তি কিছু নেই। অফিস থেকে পেতে দিন 12 তো লাগবেই। আপনি কি দিন 12-র জন্য এই 1800 টাকা আমাকে ধার দেবেন? অবশ্য শুধু হাতে চাইছি না, এটা বন্ধক রেখেই চাইছি। বাক্সটা খুলে তিনি কারুকার্য করা রিভলভারটা বার করলেন। আমি তো স্তম্ভিত। বললাম, সে কি মিস্টার হপকিন্স, এতদিনের পরিচয়ের পর একথা বলতে পারলেন? 1800 টাকা অবশ্যই আপনাকে ধার দিতে পারবো, কিন্তু আপনার জিনিস বন্ধক রেখে নয়, এমনি দেব। আপনার পারিবারিক সম্পত্তি বন্ধক দেওয়ার কোনো কথাই ওঠে না। মিস্টার হপকিন্স মৃদু হেসে আমার কাঁধে হাত রেখে গাঢ় কণ্ঠে বললে, আমি জানি আপনি আমাদের ভালোবাসেন, বিশ্বাস করেন, তাই তো আমাদের এত প্রিয় জিনিসটি বন্ধক দিতে ছুটে এসেছি আপনার কাছে। অন্য কারোর কাছে বন্ধক দিতে পারবো না, কারণ তিনি যদি রিভলভারটা ফিরিয়ে না দিয়ে এই বেমালুম অস্বীকার করেন। কিন্তু মিস্টার সেনগুপ্ত, শুধু হাতে আমি কখনো ধার নিই না, এটা আমার বরাবরের নিয়ম। কাজেই আপনার কাছে এটা আমার অনুরোধ, রিভলভারটা রেখেই টাকাটা দিন। হঠাৎ কোনো জরুরি প্রয়োজনের জন্য 2000 টাকা সব সময় দোকানের আলমারিতে আলাদা তুলে রাখা থাকে। আমি তার থেকেই ওকে 1800 টাকা দিয়ে দিলাম। উনিও ধন্যবাদ জানিয়ে তক্ষুনি ব্যস্তভাবে চলে গেলেন। সন্ধ্যের একটু পরে হঠাৎ আমার কেমন ইচ্ছে হলো আজই এমন সুন্দর জিনিসটা বাড়ি নিয়ে গিয়ে বাবা মাকে দেখাই। আগেই বলেছি সেদিনটা সোমবার, কাজেই সে রাত্রে বাড়ি ফেরার কোনো প্রোগ্রাম নেই। পরের দিন মঙ্গলবার রাত্রে বাড়ি ফেরার কথা, এবং বরাবর আমি নির্দিষ্ট রুটিন মেনে চলি। কিন্তু মন এমন উচাটন হয়ে উঠল আজ রাত্রেই বাড়ি যাওয়া চাই। যুক্তির দিক দিয়ে দেখতে গেলে তাড়াহুড়োর কোনো কথা ওঠে না। হপকিন্স 12 দিনের জন্য রিভলভারটা আমার কাছে রেখে গেছেন। এর মধ্যে আগামীকাল কিংবা পরের যে কোনো দিন বাবা মাকে দেখানোর জন্য বাড়ি নিয়ে যাওয়া যায়। কিন্তু ওই যে বললাম, অন্যমনস্ক হওয়ার চেষ্টা করলে কি হবে? আজ রাতেই বাড়ি ফেরার ইচ্ছে মনের মধ্যে ক্রমে তীব্র হয়ে উঠল। শেষে দুত্তর বলে ঠিক করলাম, যত রাতই হোক আজই বাড়ি যাব। দোকানের হিসেবপত্র মেলানোর পর একটা ট্যাক্সি নিয়ে সিঙ্গিবাগানের প্রকাণ্ড ফ্ল্যাট বাড়ির মেন গেটে যখন এসে দাঁড়ালো, তখন রাত 12:15। অন্ধকার এবং নির্জনতা থমথম করছে চারিদিকে।
প্রায় সব ফ্ল্যাটের আলো নিভে গেছে, শুয়ে পড়েছে সবাই। সিঁড়ির মুখে কিংবা করিডরে কেউ কোথাও নেই। নির্জন সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে আমার ফ্ল্যাটের দরজায় নক করতে গিয়ে থমকে গেছি। এ কি, দরজা তো ভেতর থেকে ছিটকিনি দিয়ে ঠিকমতো বন্ধ নয়। ভেজিয়ে রাখা হয়েছে পাল্লা দুটো এবং দরজার চিঠি ফেলার ফুটো দিয়ে আলোর আভাস। এত রাত্রে বাবা মা জেগে, দরজা বন্ধ নেই, তবে কি ওদের কারো শরীর খারাপ? ডাক্তার এসেছেন? আস্তে দরজা খুলে এক পা ভেতরে ঢুকেই আমি স্তম্ভিত। মাথাটা বনবন করে ঘুরে উঠল। হিমশীতল একটা স্রোত যেন নেমে গেল মেরুদণ্ড বেয়ে। ঘরে আলো জ্বলছে, কিন্তু জানালাগুলো বন্ধ থাকায় আলোর রশ্মি বাইরে যায়নি। বাবা মার হাত মুখ বাঁধা বিছানায় বসে আছেন। টেরিকটের শার্ট ও প্যান্ট পরা 3 জন অপরিচিত লোক ঘরে। একজন চাবি দিয়ে আলমারি খুলে জিনিসপত্র টাকা এক জায়গায় জড়ো করছে, অপর দুজনের হাতে চকচকে দুটো ভোজালি। মা বাবার সামনে সতর্ক প্রহরায় দাঁড়িয়ে। লোক 3 জন দরজার দিকে পেছন করে দাঁড়ানোর ফলে আমাকে দেখতে পায়, কিন্তু আমার মা আমাকে হঠাৎ সামনে মুখোমুখি দেখতে পেয়ে প্রাণপণে ঝাঁকুনি দিয়ে উঠে দাঁড়াতে চেষ্টা করল। অমনি সামনে দাঁড়ানো লোকটা অস্পষ্ট গালাগাল দিয়ে বিদ্যুৎ বেগে হাতের ধারালো ভোজালি তুলল ওপরে। টিউবলাইটের আলোয় ঝিকিয়ে উঠল চকচকে নৃশংস ফলাটা। দ্রুত বেগে নিচে নামছে, এক্ষুনি মার গলায় গেঁথে যাবে। আমার মুখ দিয়ে বোধহয় একটু স্বর বার হয়েছিল, তাই মার গলায় বসবার পূর্ব মুহূর্তে লোকটা ভোজালি থামিয়ে পেছন ফিরে তাকাল। মুখের সে কি বিভৎস চেহারা! মানুষের মুখ যে এমন হতে পারে সে কখনো ভাবিনি। রক্তলোলুপ পশুর মতো হিংস্র, বিকৃত, চোখের দৃষ্টি ভয়ানক, উত্তেজিত। ভোজালি উঁচিয়ে এক লাফে এগিয়ে এলো আমার দিকে। মন্ত্রমুগ্ধের মতো আমি 2 হাত দিয়ে ভারী রিভলভারটা তুলে তাক করলাম এবং তক্ষুনি দিলাম ট্রিগার টিপে। একটা কান ফাটা বিস্ফোরণের আওয়াজ, আর্তনাদের পর আর্তনাদ, মেঝেতে গুরুভার দেহের পড়ে যাওয়ার শব্দ, বারুদের ধোঁয়া, ফিনকি দিয়ে রক্ত। মিনিট খানেক নিশ্চয়ই আমার জ্ঞান ছিল না। তারা যেন আমাকে ধাক্কা দিয়ে ঠেলে পালাবার চেষ্টা করে। তারপরে সিঁড়ি ও করিডোরের চিৎকার। কয়েক মিনিটের মধ্যেই আমার ফ্ল্যাটের দরজার সামনে বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দারা ভিড় করে ফেললেন এবং আরও আসছে পিল পিল করে। হতবুদ্ধি মুখে তাদের একটাই প্রশ্ন, কি ব্যাপার, কি হয়েছেটা কি? মা বাবার বাঁধন খুলে দেওয়া মাত্র তারা কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলেন। ঘরময় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে রক্ত। মেঝেতে ছটফট করছে সেই নৃশংস ঘাতক। আঙ্গুল সমেত তার ডান হাতের চেটো সম্পূর্ণ উড়ে গেছে। আরও কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে গেল। এরপর 2 অপরাধীও পালাতে পারেনি। গেটের মুখেই অন্যান্য বাসিন্দাদের হাতে ধরা পড়েছে। আসলে খুনিরা তো চরিত্রে নিতান্তই কাপুরুষ। অপ্রত্যাশিত রিভলভারের আবির্ভাবে এদের তথাকথিত সাহস গেছে কর্পূরের মতো উবে। ইন্সপেক্টর অল্পভাষী এবং সজ্জন। রিভলভার কোথা থেকে পেলাম, আমার লাইসেন্স আছে কিনা, এসব গোলমেলে প্রশ্ন আদৌ তুললেন। অপরাধীদের চালান করার সময় শুধু বিস্মিত কণ্ঠে বললেন, বাহ মশাই, দারুণ টিপ বটে আপনার। ভোজালি ধরা হাতের একেবারে ঠিক চেটোটাই উড়িয়ে দিলেন। ফ্ল্যাট বাড়ির অন্যান্য বাসিন্দাদের অজস্র অভিনন্দনের কথা আর তুললাম না। শরীর ঠিক নেই,
অকল্পনীয় সব ঘটনার পরম্পরায় নার্ভের উপর যথেষ্ট চাপ পড়েছে। একা একা ঘরে বসে ভাবি, ভেবে আর কুল কিনারা করে পাই না। ছায়াছবির মতো ঘটনাগুলো মনের আয়নায় ফুটে ওঠে। দিন চারেক পর অনেকটা সুস্থ হয়েছি। রিভলভারটা বাক্সে ভরে নিয়ে হপকিন্সের ফ্ল্যাটে পৌঁছল। ভেবেছিলাম জিনিসপত্র বাঁধা ছাড়ায় ওরা নিশ্চয়ই খুব ব্যস্ত, কিন্তু ফ্ল্যাটে ঢুকে খানিকটা অবাক না হয়ে পারলাম না। বাঁধা ছাড়ার তো কোনো লক্ষণই নেই। বারান্দার ডেক চেয়ারে গা এলিয়ে খুশি খুশি মুখে হপকিন্স একটা ইংরেজি পেপার ব্যাগ পড়ছে। ভেতরের ঘরে বিছানায় ওর 8 বছরের মেয়েটি শুয়ে। তাকে ঘিরে বসে আছে আরও কটি ছেলে মেয়ে। দিদি চা বানাতে ব্যস্ত। হাসি মুখে গল্প করছেন দুজন মহিলার সঙ্গে। অনুমান করি এরা প্রতিবেশিনী। কিন্তু ব্যাপার কি? হপকিন্স আমাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে বললেন, আপনার দেওয়ার টাকাটা খরচা হয়নি, তেমনি ধরা আছে। কিন্তু আপনাকে এত শুকনো দেখাচ্ছে কেন? ইনফ্লুয়েঞ্জা? প্রতিবেশীরা চলে যাওয়ার পর মিস্টার হপকিন্স ও তার স্ত্রীকে সব খুলে বলল। তারা শুনে এমনই আশ্চর্য যে কিছুক্ষণ বাকস্ফূর্তি হয়নি। দিদি প্রথমে রুদ্ধকণ্ঠে বললেন, ও মা, ওর পূর্বপুরুষের কথাই তাহলে অক্ষরে অক্ষরে সত্যি। সত্যি তাহলে রিভলভারটা অন্যায়কে ধ্বংস করে, অসহায়কে শক্তি দেয়। হপকিন্স বিড়বিড় করে বলছিলেন, অদ্ভুত, অদ্ভুত। তবে হপকিন্স বৈজ্ঞানিক চেতনা সম্পন্ন যুক্তিবাদী মানুষ। কিছুক্ষণের মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে এক মনে চিন্তার পর বললেন, আপনার কাহিনী শুনে আমার যুক্তি প্রমাণ প্রথমটায় টলে গিয়েছিল, কিন্তু এখন আপনাকে জানাই ঘটনাটি আশ্চর্যজনক বটে, কিন্তু অলৌকিক কিছু নয়। আমি বললাম, তা কি করে হবে? পুরো ব্যাপারটাই অলৌকিক, কিংবা বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। যেমন আমি তো জীবনে রিভলভার ছুঁয়েই দেখিনি, চালাতে জানা তো দূরের কথা। তাহলে অব্যর্থ লক্ষ্যে খুনেটার হাতের চেটো উড়িয়ে দিলাম কেমন করে? হপকিন্স বললেন, উচিত কখনো এমন ঘটনা ঘটে। বিখ্যাত শিকারীদের বইয়ে পড়েছি যে ওস্তাদ শিকারী হয়তো অনেক চেষ্টা করেও সফল হতে পারছেন না, সেখানে সম্পূর্ণ আনাড়ি ব্যক্তি এক গুলিতে লক্ষ্যভেদ করেছে। একে শিকারের পরিভাষায় বলে বিগিনার্স লাক। আমি বললাম, আচ্ছা তা নয় হলো, কিন্তু রিভলভারে ওই বুলেটটা এলো কোথা থেকে? হপকিন্স বললেন, এই সমস্যাটাই প্রথমে আমাকে ধোঁয়ায় ফেলে দিয়েছিল। কিছুক্ষণ ভেবে সমাধান করেছি। এই দেখুন। উঠে গিয়ে হপকিন্স আলমারি থেকে একটা ছোট্ট বাক্স বার করলেন। তারপর বললেন, এটার মধ্যে 10টা কার্তুজ থাকে, কিন্তু এই দেখুন, 1, 2, 3, 4, মোট 9টা। আরেকটা তবে গেল কোথায়? এইটাই ফায়ার হয়েছে। ব্যাপার হলো এই, কিছুদিন আগে রিভলভারটা সাফ করে কটা বুলেট ভরেছিলাম শখে, তারপর আবার তুলে রেখেছিলাম। কিন্তু গুনতিতে ভুল হওয়ায় একটা কার্তুজ রিভলভারের মধ্যেই রয়ে গিয়েছিল। খুবই বিপজ্জনক, সন্দেহ নেই। ট্রিগারে চাপ পড়লেই যে কোনো বিপদ ঘটতে পারত। সৌভাগ্যক্রমে ওই পরিত্যক্ত বুলেটটি অত্যন্ত ভালো কাজেই ব্যবহৃত হলো। রহস্য অনেকটা পরিষ্কার হয়েছে। তবু একটা প্রশ্ন বাকি থাকছে, যে সোমবার রাত্রে তো বাড়ি ফেরার কথা ছিল না আমার, কিন্তু অত রাত্রে ফেরার জন্য এত ব্যাকুল হলাম কেন? হপকিন্স আমার এ প্রশ্নের জবাব না দিয়ে চুপ করে রইলেন। দিদি চা বানিয়ে আনলেন। চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, অস্ট্রেলিয়া কবে যাচ্ছেন?
দিদি খিলখিল করে হেসে উঠলেন। হপকিন্স সলজ্জভাবে বললেন, দেখুন, আমরা যাচ্ছি না, মানে যাওয়ার প্রোগ্রামই ক্যান্সেল করেছি। এতকাল আমি শুধু ওপর থেকেই মানুষকে বিচার করেছি, তার হৃদয় দেখিনি। প্রতিবেশীরা সত্যিই আমাদের আপন ভাবেন, ভালোবাসেন। ব্যাপার কি জানেন, সেদিন বিকেলে আপনার কাছ থেকে টাকা নিয়ে এলাম, বাড়ি ফিরে দেখি সাংঘাতিক পরিস্থিতি। বাড়ির সামনে এক স্কুটার আমার মেয়েকে ধাক্কা দেয়। মেয়ে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়, তবে কপালটা ও কোনই কাটলেও তেমন মারাত্মক কোনো আঘাত লাগেনি। আবার স্ত্রী ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মেয়েকে দেখে তো উন্মাদ। আচমকা দারুণ শক পেলে যেমন ব্রেন ফিভারের মতন হয়, ঠিক সেই রকম। মানুষ চিনতে পারছেন না, নিজের চুল চিপছেন, মাথা কুটছেন। আমার প্রতিবেশীরা দারুণ বিপদে বুক দিয়ে পড়লেন। পালা করে রাত জেগে সেবা থেকে শুরু করে বড় ডাক্তার আনা পর্যন্ত সব। নিজের জন্য না হলে কেউ অপরের জন্য এমন করতে পারে না। 2 দিন 2 রাত্রির পর আমার স্ত্রী সুস্থ হন। বলতে গেলে ওদের সেবা যত্নেই বেঁচে ফিরে এসেছেন। আর মেয়ে তো আগেই সুস্থ হয়ে গিয়েছিল। তা দেখুন, আমি দুঃখিত, অত্যন্ত দুঃখিত যে ওদের আমি আগে চিনতে পারিনি। যখন অবশেষে চিনে ফেলেছি, আর ভুল করব না। এই তো আমার স্বদেশ, আমার মাতৃভূমি ফেলে, আত্মীয় স্বজন, আপনার জন ফেলে কোথায় যাব? আর কেন যাব? অস্ট্রেলিয়া যাওয়া তাই ক্যান্সেল করে দিয়েছি। গভীর আনন্দে হপকিন্স ও আমি পরস্পরকে জড়িয়ে ধরলাম। এবার ক্রিসমাস উৎসবে দিদির জন্য শাড়ি এবং হপকিন্স ও ছেলে মেয়েদের জন্য নানা রকম উপহার ও কেক নিয়ে আমি উপস্থিত। ওরা মা মেরির কোলে যিশুর ছবির সামনে পিয়ানো বাজিয়ে ক্রিসমাস ক্যারল গাইছিলেন। আমাকে দেখে সকলে কি খুশি। দিদি আমার জন্য একটা চমৎকার ধুতি আর পাঞ্জাবি বানাবার আদ্যির কাপড় কিনে রেখেছিলেন। মাথায় সস্নেহে হাত বুলিয়ে ও দুটি আমাকে দিলেন। আমার আনা উপহারগুলো দেখে হপকিন্স একটু আপত্তি জানাতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে আমি বললাম, আপনার বলার কিন্তু কিছুই নেই। দিদির জন্য ছোট ভাই সামান্য কিছু এনেছে। হপকিন্স আর কিছু বললেন না। ওর মুখখানি হাসিতে ভরে উঠেছে। হালকা নীল চোখের তারা চাপা আনন্দে চকচক করছে।